আন্দোলন করতে পারবেন। এটা আরএসএস এর লক্ষ্য। তাই আরএসএস এর পরিকল্পনা অনুযায়ী বাকি আছে। তার কি হবে? এসকেএম এর কি হবে? আমাদের এমএসপি স্থগিত রেখেছিলাম, আমরা তুলে দিই আমরা আন্দোলন স্থগিত রাখলাম, ওটা বাতিল করার দাবি আছে। তারপরে আমরা বলেছি পেনশন দিতে হবে কৃষক আস্তে আস্তে। একশোটা বললে হয়তো অনেকের অসুবিধা হবে, যেমন ক্ষেত মজুরির ব্যাপারে আমার মতভেদ ব্যক্ত করবো না, তাহলে এই মত আন্দোলন হবে। আমি যদি যুক্ত আন্দোলনে আমার মতভেদ রাখি, তাহলে কিন্তু এই আন্দোলন আমরা আন্দোলনকে প্রসারিত করলাম। এই আন্দোলন এগুলো সর্বভারতীয়, এই ভূমি অধিকার আন্দোলনের বিরুদ্ধে সর্বভারতীয় আন্দোলন শুরু হলো, আর এই দুটো দাবিতে আবার সর্বভারতীয় আন্দোলন শুরু হলো। ছোট বড় যেখানে যেমন পারি সেইভাবেই হয়েছে, সব জায়গায় একই রকম না হলো, কিন্তু চরিত্র ছিল সারা ভারত। তারপরে এই আন্দোলন চললো এবং এর মধ্য দিয়ে আমাদের সংগঠন শক্তিশালী হতে লাগলো, আন্দোলন শক্তিশালী হতে লাগলো, এবং আমরা গোটা ভারতবর্ষে পদযাত্রা করলাম, পার্লামেন্ট মার্চ করলাম। আমরা এই এআইকেসিসির নেতৃত্বে পার্লামেন্ট অভিযান হলো এবং কিষাণ পার্লামেন্ট ডাকলাম, কিষাণ পার্লামেন্ট। সেখানে আমরা দুটো আইন আমরা খসড়া নিজেরা তৈরি করলাম। এআইকেসিসির পক্ষ থেকে দুটো আইন আমরা প্রাইভেট তৈরি করলাম, একটা হচ্ছে কৃষকের ফসলের নতুন দাম, আর একটা হচ্ছে ঋণ মুকুব। সেই দুটো আইন আমরা পণ্ডিত লোক, উকিল, ব্যারিস্টার, রাজনৈতিক নেতা সকলের সঙ্গে পরামর্শ করে আমরা সেই আইনটা তৈরি করলাম, করে সেই দুটো আইন পার্লামেন্টে, লোকসভা, রাজ্যসভায় প্রাইভেট মেম্বার বিল, ব্যক্তিগত বিল হিসাবে পেশ করা। এবং আমরা রাষ্ট্রপতি থেকে শুরু করে সবাইকে বললাম, আমরা এই আইন আমাদের অভিজ্ঞতায় তৈরি করেছি। এই দুটো আইন কৃষক নিজে তৈরি করেছে, তার ভালো মন্দ ভেবে এই দুটো আইন আপনারা পার্লামেন্টে পাস করিয়ে দেন। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, বিজেপি সরকার সেই আইনকে পাস করতে দিল না, আইন ল্যাপস হয়ে গেল। স্বাভাবিকভাবে কৃষকরা বুঝলো যে এই সরকার কৃষকের দুশ্মন, কৃষকের পক্ষে কোনো ভালো কাজ করবে না। তখন এই আন্দোলনকে আমরা চালিয়ে যাচ্ছিলাম। ইতিমধ্যে একটা বিপদ এসে গেল দুনিয়ায়, হচ্ছে এই রোগ, কোভিড এসে গেল। মনে আছে আপনাদের? কোভিড এসে গেল, মানুষ মরছে, লাখে লাখে মানুষ মরে যাচ্ছে, কেউ বেরোতে পারবে না। আমাদের সরকার বলতো বাড়ির বাইরে কেউ বেরোবে না, আমরা সব বাড়িতে বন্দী হয়ে গেল। যখন বাড়ির ভেতরে আমরা বন্দী, বেরোতে পারছি না, কথা বলতে পারছি না, প্রতিবাদ করতে পারছি না, গণতান্ত্রিক অধিকার করবো, ওই সময় একদিন 5ই জুন মনে হয় 2019 রাতের বেলা, রাতের অন্ধকারে 3টে কালা কানুন অর্ডিন্যান্স ছিল, মনে আছে আপনার? 3টে কালা কানুনের বিরুদ্ধে এত এসকেএম তারই বিরুদ্ধে গড়ে উঠেছিল এসকেএমটা। তো 3টে কালা কানুন ঘোষণা করল। তখন আমরা এআইকেসিসি বললাম, এই 3টে কালা কানুনের বিরুদ্ধে আমাদের সারা ভারতে আন্দোলন করাতে হবে। আমরা কখনোই এই 3টে কালা কানুন পাস করতে দেব না। এই 3টে কালা কানুন পাস হলে ভারতবর্ষের কৃষক আর থাকবে না, কৃষি থাকবে না, বড় বড় পুঁজিপতিরা সমস্ত জমি কেড়ে নেবে, কৃষকরা নিজের জমিতে কৃতদাস হয়ে যাবে এবং রেশন ব্যবস্থা উঠে যাবে, সংগ্রহ থাকবে না। এবং এই অবস্থায় খাদ্য সুরক্ষা বিপন্ন হবে এবং জমি চরিত্র বদলে যাবে, অর্থাৎ কৃষক ভিত্তিক কৃষিটা কর্পোরেট ভিত্তিক কৃষিতে পরিণত হবে। এখন কৃষকরা কৃষি চালায়, এরপরে আদানি আম্বানিরা মালিক হয়ে যাবে জমি, তারা কৃষক হয়ে যাবে এবং তাদের জমিতে কৃষকরা ক্ষেত মজুর হয়ে যাবে, তার কোনো অধিকার থাকবে না যদি ওই 3টে আইন কার্যকরী হয়। আমরা সেই আইন 3টে, আমরা সেই আইনকে জ্বালাবার সিদ্ধান্ত হলো পুরো দেশে। এরকম আন্দোলন ভারতবর্ষের কৃষক আন্দোলনে কখনো হয়, সেই জন্যই এই আন্দোলনের চরিত্র পরিবর্তন। সেই জন্য আজকে আমাদের বুঝতে হবে যে আমাদের শত্রু এত শক্তিশালী, আমরা একলা কিছু করতে পারবো, এটা বুঝতে হবে। আমরা বুঝেছি বলি একসঙ্গে এসেছি, না বুঝলে তো আসতাম না, আমি একলাই করে দেবো। কেউ 30 মার্ক খান নেই যে যত বড়ই শক্তিশালী হোক সংগঠন, এই দুশ্মনের বিরুদ্ধে একলা কেউ কিছু করতে পারবে না। ছোট হোক বড় হোক, সবাইকে এগিয়ে রাখতে হবে এবং সবাইকে সমান মর্যাদা দিতে হবে, না সবাই থাকবে না, কারণ যদি অপমান হয় থাকবে না। ছোট বড়, আমার কখনোই কোনো সংগঠনকে এইরকম অপমান হয়নি যে বড় আছে আমরা আর ছোট আছে তাকে মর্যাদা দেওয়া হয়নি, না,
ছোট বড় প্রত্যেকের তার নিজস্ব জায়গা আছে, অভিমান আছে, ভূমিকা আছে, যার প্রত্যেকের ভূমিকাকে স্বীকার করতে হবে। এই রাম সেতু বানার সময় কাঠবেড়ালিরও ভূমিকা ছিল, দুটো বাড়ি গায়ে করে নিয়ে গিয়ে ফেলছিল। সেই রকম ছোট বড় মাঝারি সমস্ত সংগঠনকে এক জায়গায় আনা, বিভিন্ন মতের সংগঠন এবং ধনী সংগঠন যদি কৃষকরা, তারা এই আন্দোলনে একটা বড় ভূমিকা পরবর্তীকালে নিল। ওরা না এলে পাঞ্জাব হরিয়ানায় এত বড় আন্দোলন হতো। কারণ কি, যে 5 লাখ কৃষক আত্মহত্যা করেছে তার 80% হচ্ছে কিন্তু ধনী বুঝতে হবে। আক্রমণটা নবোদারবাদী নীতি চালু করার পর আক্রমণটা ছোট কৃষক মাঝারি কৃষকের উপর সীমিত রইল না, ক্ষেত মজুরের উপর সীমিত রইল না। আক্রমণটা প্রসারিত হলো উঁচুর দিকে, বেশি উৎপাদনকে যারা করে, বেশি চাষ করে, তাদের উপর আক্রমণটা ছড়িয়ে গেল। সেই জন্যই বড় কৃষকরাই বেশি হচ্ছে গিয়ে ফসলের দামের না পেয়ে তাদের লোকসান হতে লাগে, আর দেনা তাদেরই বেশি, সেই যার ফলে তারা আত্মহত্যা করতে লাগলো। কারণ এই অবস্থায় দাঁড়িয়ে কৃষকদের আন্দোলনে বিভিন্ন স্তরের কৃষকরা এই আন্দোলনে একসাথে এসেছে, একই আন্দোলনের ঝান্ডায় আমরা এসেছি। প্রত্যেকের আলাদা ঝান্ডা যে যার আছে, কিন্তু আমরা সব সংগঠন একসঙ্গে একই ঝান্ডার তলায় আমরা আনতে পেরেছি। এবং তার শুধু না, সমস্ত কৃষক সংগঠন না, সমস্ত শ্রমিক সংগঠনও এই আন্দোলনে যুক্ত হয়েছে। এটা ভারতবর্ষের ইতিহাসে শ্রমিক কৃষক ঐক্যের এত বড় উদাহরণ কখনো হয়নি। এটাই এসকেএম আন্দোলন সৃষ্টি করতে পেরেছে। আমার এখন এসকেএম এর আন্দোলনের সঙ্গে সিটিও যুক্ত হয়েছে, আগে সমর্থন করছিল ট্রেড ইউনিয়ন, এখন তারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এখন গত 3-4 মাস ধরে আমরা আমাদের 500 সংগঠনের প্রতিনিধি আর ট্রেড ইউনিয়নের সমস্ত প্রতিনিধিরা আমরা একসঙ্গে বসে, কি করে 500 বার একসঙ্গে বসে, এবং আমরা বসে সেখানে ঠিক হয়েছে এবার থেকে যে কল দেওয়া হবে যুক্ত, এর আগে আমরা কল দিতাম ওরা সমর্থন করতো, ওরা কল দিলে আমার সমর্থন করতো। এখন ঠিক হয়েছে, এখন এই নরেন্দ্র মোদী কৃষকের দুশ্মন, শ্রমিকের দুশ্মন। শ্রমিক আর কৃষক এই দুটো শ্রেণী মূল শ্রেণী, এরা উৎপাদন করে। শ্রমিক কৃষক ক্ষেত মজুর এরা উৎপাদন করে, কৃষক ক্ষেত মজুর খাদ্য উৎপাদন করে, শ্রমিকরা দ্রব্য উৎপাদন করে। এই উৎপাদন করে বাকি শ্রেণী যারা, তারা হচ্ছে উপভোক্তা, বাকি উপভোক্তা। তার মূল শ্রেণী শ্রমিক কৃষক যদি উৎপাদন না করে, তার খাদ্য আর দ্রব্য যদি না থাকে, তার কেউ মানে 3 দিনের সব মরে পড়ে যাবে রাস্তায়। তাই জীবন মেহনতি মানুষের শ্রম দিয়ে যে উৎপাদন হয়, তাই আমাদের জীবন। আর আজ আক্রমণ হচ্ছে এই উৎপাদক শ্রেণীর উপর, ক্ষেত মজুর, শ্রমিক এবং কৃষকের। আমরা অনেক লড়াই করে মনমোহন সিং সরকারের সময় 100 দিনের কাজের আইন বানিয়েছিল, অন্তত পুরো না হলেও কিছু তো কাজ পাবে তো, সেই জন্য। কিন্তু মোদী আছে কি করলো, যে 100 দিনের মানদেগাকে খতম করে দিচ্ছে, যেখানে যাচ্ছে না, বদনাম করেও হচ্ছে না, আক্রমণ করেও হচ্ছে না, কোনোভাবেই যখন দেখছি কৃষক আন্দোলনকে পেছনে হাঁটানো যাচ্ছে না, আমরা বললাম আমরা দাবি না মেলা পর্যন্ত আমরা এই আন্দোলন করতে গিয়ে আমাদের 750 জন সাথী মরে গেছে। অত কষ্টের মধ্যে ভাবতে পারেন, অত ঠান্ডা, অত গরম, অত অসুবিধে আন্দোলন, 750 জন এক আন্দোলনে। কোন শহীদ আন্দোলনে কি ভারতবর্ষে এত মানুষ শহীদ হয়েছে? এত সংগঠন যেমন পৃথিবীতে কোনদিন একসঙ্গে হয়নি, ভারতবর্ষও হয়নি। এত লম্বা দীর্ঘ কোন আন্দোলন এক জায়গায় যা কোনদিন ভারতবর্ষে হয়নি। এত মানুষ কখনো শহীদ হয়নি একসঙ্গে আন্দোলন করতে গিয়ে। এবং সেখানে হচ্ছে আমাদের এই সংযুক্ত কিষাণ মোর্চা একটা সিম্বল হয়ে উঠল। আমাদের দেশের সবচেয়ে সমর্থন এলো শ্রমিকদের কাছ থেকে। এর আগে শ্রমিকরা কখনো এইভাবে সমর্থন করেন। আমরা 26 তারিখে বলেছিলাম দিল্লি চলো, আর 26 তারিখে 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ডাক দিয়েছিল ভারত। একই দিনে শ্রমিক এবং কৃষক আন্দোলনের ডাক দেওয়া, এটাও ভারতবর্ষের নতুন ঘটনা। 3টে কালা কানুন পাশ করে যেমন কৃষকদের সর্বনাশ করার জন্য মোদী চেষ্টা করেছিল, তেমনি একই সঙ্গে পার্লামেন্টে 4টে লেবার কোড পাশ করে শ্রমিকদের সব অধিকার যা 75 বছর ধরে যা পেয়েছিল সব অধিকার তারা কেড়ে নিল। 3টে কৃষি আইন আর 4টে লেবার কোড। শ্রমিকরা লেবার কোডের বিরুদ্ধে নামলো,
শ্রমিকদের 12 ঘন্টা হয়ে গেল, কাজের ঘন্টা 8 ঘন্টা থেকে 12 ঘন্টা, পার্মানেন্ট হবে না, বদলি ওয়ার্কার, টেম্পোরারি, মাইনের কোনো ঠিক ঠিকানা থাকবে না, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে না, মানে অসংখ্য রকমের জুলুম শ্রমিকদের উপর নামিয়ে আনলো নরেন্দ্র মোদী। তো কৃষক বিরোধী এবং শ্রমিক বিরোধী যে আক্রমণ, শ্রমিকরাও এই আন্দোলনে নামলো এবং পাশাপাশি শ্রমিকরা আমাদের কৃষকদের সমর্থন করলো। আমাদের যেমন 500 সংগঠন, সংযুক্ত কিষাণ মোর্চা, তেমনি ভারতবর্ষের ট্রেড ইউনিয়ন, 10টা ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয়, তাদের একটা মোর্চা আছে সিটিইউ, সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন। তারা ভারতবর্ষের সমস্ত ট্রেড ইউনিয়ন গুলোর একটা মোর্চা, সিটিইউ আমাদের সমর্থন করবে এবং শ্রমিকদের তারা ডাক দিল আমাদের আন্দোলনে অংশগ্রহণ করতে। ট্রেড ইউনিয়ন আমাদের 3টে কালা আন্দোলন বাতিল করাকে সমর্থন করলো, আমরা ওদের 4টে লেবার কোড বাতিলের আন্দোলনকে সমর্থন করলাম। আস্তে আস্তে শ্রমিক কৃষকের ঐক্য একটা জায়গায় পৌঁছাতে লাগলো। তার ফলে আমরা দেখলাম যে আমরা যখন রাস্তা রোকো করছি, শ্রমিকরা রাস্তা রোকে অংশগ্রহণ করছে, রেল রোকো করছি, ওরা ডাক দিচ্ছি, শ্রমিকরা রেল রোকো হয়ে যাচ্ছে। আমরা ভারতবর্ষের ডাক আমরা দিয়েছি 3বার, 3টেও ভারতবন্দী, কিন্তু কারখানার শ্রমিক তো বন্ধ করেছে, কৃষক দিয়ে তো বন্ধ করেনি, কৃষকরা কারখানা, শ্রমিকরা বন্ধ করেছে। তো এইভাবে শ্রমিক কৃষকের পারস্পরিক একতার মধ্য দিয়ে আমরা এসকেএমে যা ডাক বেরিয়েছে, যত আপনারাও কিছু কিছু ডাক পালন করেছেন, হয়তো সব পারেননি, কিন্তু গোটা ভারতবর্ষে আমরা প্রতিদিন কিছু না কিছু ডাক দিয়েছি এসকেএম, এবং এসকেএম হয়ে উঠলো ভারতবর্ষের গণ আন্দোলনের একটা প্রতীক হয়ে উঠলো। যা ডাক দেয় এসকেএম সবাই তাই পালন করে, ছাত্র, যুব, মহিলা, মধ্যবিত্ত, কর্মচারী সবাই। তো এইভাবে আমাদের ওই আন্দোলন চললো। সেটা প্রায় 384 দিন আমরা ওখানে আন্দোলন চালাম। গোটা পৃথিবীতে আমাদের সমর্থন পেল, পৃথিবীর দেশ বিদেশ থেকে আমাদের সমর্থন, 100টা দেশ থেকে কৃষকরা আমাদের সমর্থন করে। পৃথিবীর একজন শ্রেষ্ঠ বুদ্ধিজীবী নোয়াম চমস্কি তিনি বললেন ভারতবর্ষের কৃষক আন্দোলন পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনের সামনে আলোক প্রতীক। তা বুঝতে পারছেন এই আন্দোলন কি প্রভাব সৃষ্টি করেছিল গোটা দেশে, গোটা দুনিয়ায়, এবং তার মধ্য দিয়ে এসকেএম এর আন্দোলন আমরা চালাচ্ছি, এখনো আমরা চালাচ্ছি। আমরা দেখলাম যখন নরেন্দ্র মোদী দেখলো গোটা দুনিয়ায় বদনাম হচ্ছে, কোনোভাবেই আমাদের খতম করতে পারছে না, তখন যেমন হঠাৎ রাতের অন্ধকারে এনেছিল, হঠাৎ 19শে নভেম্বর, হঠাৎ 2021 সালের 19শে নভেম্বর রাতের বেলা বললো আমি আন্দোলন আড়াই তুলে দিচ্ছি। তো তুলে দিতে বাধ্য করে, তুলে দিচ্ছি তো না, যে 56 ইঞ্চি ছাতি তাকে ইঁদুরের ছাতিতে ভরতে দিয়েছে সরকার, এবং তাকে তার নাকটাকে ঘষে দিয়েছে টেনে মাটিতে, তাই বাধ্য করেছে তার থুতু চাপতে। নরেন্দ্র মোদী বুঝে গেল কৃষক কি বস্তু দ্বারা বুঝেছে, এবং কৃষকের কাছে এত বড় পরাজয় মেনে নিয়ে তখন থেকে তার আরো হিংসা বেড়ে গেল। কৃষকের কাছে আমি এত বড় হার হলো, কৃষকের সমস্ত রকমের সর্বনাশ করার দিক সে তারা করে যাচ্ছে। তখন থেকে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। যখন নরেন্দ্র মোদী বললো যে যে ভাই আমরা আন্দোলন, কৃষকরা বললো আমরা 750 মরেছি, আমরা আরো মরে যাবো, কিন্তু আমরা দাবি না মেনে আমরা উঠবো না। আমার 46,000 মিথ্যে মামলা, আমার সকলের বিরুদ্ধে 10টা 20টা মামলা ভারতবর্ষে দিলাম, যে দেখো এই আইনি কত মারাত্মক ক্ষতিকর। তার মধ্য দিয়ে গোটা দেশে এই আন্দোলন গড়ে উঠল। যখন আমরা প্রথমে বললে বেরোতে পারবে না বাড়ি থেকে, আমরা বললাম আমরা বেরোবো, আমরা এমনি তো মরে যাবো, তোমার আন্দোলন করতে গিয়ে রোগ হয়ে মরে যাবো, কি আছে তোমার রোগ, তোমার থাক, আমরা কৃষকরা মানব। আমরা প্রথম বললাম একসঙ্গে করা যাবে না, ঠিক আছে 1 লাখ কৃষক তুমি প্ল্যাকার্ড লিখে এই আইন মানি না বলে বাড়ির সামনে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে, তারপর আস্তে আস্তে তোমার বউ ছেলে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে, তারপরে তুমি আস্তে আস্তে লোকের মধ্যে একটা প্রশ্ন উঠবে, তখন তোমার এলাকার কৃষক সবার সামনে 10-15 জন দাঁড়িয়ে। এইভাবে আস্তে আস্তে আমরা রাস্তায় নাম আসলো, আমরা রাস্তায় নামলাম এই 3টে কালা কানুন প্রত্যাহার করার দাবিতে। এবং তখন আমরা দেখলাম আমরা এআইকেসিসি এই আন্দোলনটা করছিলাম, অনেক কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতি, তখন আমরা দেখলাম আরো অনেক সংগঠন যারা আমাদের সঙ্গে নেই তারাও এই আন্দোলনে নেমে গেছে। পাঞ্জাবে, হরিয়ানা, উত্তরপ্রদেশে, তারা আগে কখনো এই সব আন্দোলনে ছিল না, তারাও এই 3টে কালা কানুন বাতিল করার উপরে রাস্তায়।
তখন আমরা একই সিস্টেম ঠিক করলাম, যেহেতু আমাদের দাবি একই রকম, আমরা যে দাবি করছি ওরাও তাই দাবি করছে, আলাদা না। আর শত্রু আমাদের নরেন্দ্র মোদী। একই শত্রুর বিরুদ্ধে যখন একই দাবিতে লড়াই, আলাদা করাচ্ছে যদি এক জায়গায় করা যায়, তাহলে আন্দোলন আরো অনেক বড়। এই দৃষ্টিভঙ্গি থেকে আমার এআইটিসি থেকে দিল্লিতে 27 অক্টোবর 2020 সালে একটা কৃষক সম্মেলন ডাকা। সেখানে আমাদের কৃষক সংগঠন 250 সংগঠন যারা এআইটিসি তারা ছাড়া আরো প্রায় 250 কৃষক সংগঠন, মোট 500 কৃষক সংগঠন একসঙ্গে জমা। এবং সেখানে আমরা বললাম যে ভাই আমরাও তো করছি লড়াই, তোমরাও করছি, দাবি যখন একই আলাদা কেন, একসঙ্গে করুন। তখন ওরা বললো হ্যাঁ আমরা একসঙ্গে করতে রাজি আছি, এই দাবি এই দুটো আমাদেরও দাবি, আমরা একসঙ্গে আছি, তবে তোমাদের নামটা আছে, আমরা তোমাদের নামে কি করে দেবো। ঠিক আছে ভাই, আমার নাম নিয়ে আমাদের কোনো নেই, আমরা নাম পরিবর্তন করতে রাজি আছি। তখন নাম হলো সংযুক্ত কিষাণ মোর্চা। তার থার্ড মোর্চা করে, প্রথম মোর্চায় 50 জনের সংগঠন ছিল 50টা, দ্বিতীয় মোর্চায় প্রায় 250 সংগঠন ছিল, আর তৃতীয় যে মোর্চাটা গড়ে উঠলো প্রায় 500 সংগঠন। এর পৃথিবীর ইতিহাসে কোথাও, ভারত তো দূরের কথা, 500 সংগঠন, নানা নানা ঝান্ডা, লাল ঝান্ডা, সবুজ ঝান্ডা, হলুদ ঝান্ডা, কালো ঝান্ডা, নানা রকম ঝান্ডা একটা প্রদর্শনী। এত মত, এত আলাদা, মাঝারি কৃষক, গরিব কৃষক, ধনী কৃষক, সব এক ঝান্ডার তলে। অর্থাৎ এইটা হচ্ছে নতুন ইস্যু ভিত্তিক। ইস্যু কি হলো যে আমরা এই দুটো ইস্যু নিয়ে আন্দোলন করি। বাকি আমাদের যে যার নাম আছে, পরিচয় আছে, থাকবে, কেউ আমার নাম তুলে দিচ্ছি না। কিন্তু সংযুক্ত কিষাণ মোর্চায় যখন আসবো, তখন পুরো 3টে কালা কানুন বাতিল করো, কৃষককে মিনিমাম সাপোর্ট প্রাইস দাও, স্বামীনাথন অনুযায়ী 1.5 গুণ ফসলের দাম দাও, এবং এককালীন আমাদের ঋণ মুক্ত করো। তার এই দাবিতে আমরা একমত হয়েছি। এবং এই হচ্ছে ভূমি অধিকার মানে এই সংযুক্ত কিষাণ মোর্চার জন্মের ইতিহাস। তারপর সংযুক্ত কিষাণ মোর্চা আমরা ডাক দিলাম দিল্লি চলো। আমরা বলেছিলাম পার্লামেন্টে আমরা ডেপুটেশন, আমরা প্রথম বললাম আমরা এই সংযুক্ত মোর্চার পক্ষ থেকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে আমরা ডেপুটেশন, সরকার ঘোষণা করো তোমাদের দিল্লিতে ঢুকতে দেওয়া হবে। বাবার দিল্লি, আমাদের সব বিদেশ থেকে এসেছে। আমরা বললাম আমরা দিল্লি যাবো, তোমার শক্তি আছে তোমার লোক। তখন আমরা ডাক দিলাম 26শে নভেম্বর দিল্লি চল, 2020 সালের 26শে নভেম্বর দিল্লি চল। এবং দিল্লি চলার সময় আমরা বললাম আমরা যাবো দিল্লিতে, সরকার যদি না যেতে দেয় আমরা তবুও যাবো, কিন্তু আমরা অহিংস থাকি। আমরা অহিংস থাকলে আমরা জিতবো, আর হিংসা হলেই ওরা জিতবে। মারামারি হলেই ওরা পাল্টা মারবে, শক্তি আছে, মিলিটারি দিয়ে পুলিশ দিয়ে ভেঙে দেবে। আমরা কোনো অবস্থাতেই অহিংস থাকবো সবসময়, কিন্তু জনসমাবেশের মধ্য দিয়ে তাকে লাগে লোক যদি বসে থাকে ও কত মারবে। তারপর পাঞ্জাব হরিয়ানা কৃষক যেহেতু রয়েছে, আর তাদেরই ছেলে মেয়েরা সব মিলিটারিতে কাজ করে, মিলিটারিতে বিদ্রোহ হবে যদি ওরা কৃষকদের হত্যা করে। সুতরাং আমরা সেই ভরসায় বললাম আমরা আন্দোলন চালাবো, এবং আমরা বললাম দিল্লি চলো। তার লাঠি চলেছে, গুলি চলেছে, তারপরে টিয়ার গ্যাস দেওয়া হয়েছে, কত রকমের আক্রমণ হয়েছে, কিন্তু আমরা বললাম আমরা এগোবো। তারপরে শেষ বেলায় কি করলো, ওরা ন্যাশনাল হাইওয়ে 3 ফুট করে কেটে দিল, ন্যাশনাল হাইওয়েকে 3 ফুট গর্ত করে দিল, যাতে আমাদের ট্রাক্টর গাড়িগুলো কৃষকের দিল্লির দিকে আসতে না পারে। কিন্তু কৃষককে ওরা চেনে, কৃষকরা নিজেরা মাটি খেড়ে ফিরে রাস্তা ভরাট করে তারা আবার এগুতে শুরু করলো। শেষ পর্যন্ত দিল্লির চারিদিকে 5টা রাষ্ট্রীয় ন্যাশনাল হাইওয়ে, 5টা রাস্তা ধরে আমরা আসছিলাম, উত্তরপ্রদেশের দিক থেকে, বিহারের, রাজস্থানের দিক থেকে, পাঞ্জাব, হরিয়ানা, চারিদিক থেকে কৃষকরা আসছিল। তখন ওরা কি করলো, দিল্লির যে 5টা রাজ্য যেখানে দিল্লিতে ঢুকছে সেই রাস্তার মুখে ওরা কংক্রিটের প্রাচীর তুলে দিল। এই পৃথিবীর ইতিহাসে সব হয়নি। দেওয়াল তুলে দিল কংক্রিটের, খালি বেড়া দেওয়া, একদম সিমেন্টের 10 মানে 4 ফুট 5 ফুট চওড়া পুরো কংক্রিটের দেওয়াল তুলে। আমার বলে ঠিক আছে, ওই জায়গায় আমরা বসে যাবো, যে আমরা যাবো না, বসবো। সেই হলো সেখানে বসে যাওয়া। 5 জায়গায় আমরা বসে যাই। একটা হচ্ছে সিঙ্গি বর্ডার পাঞ্জাবের দিক থেকে, টিগরি বর্ডার পাঞ্জাব হরিয়ানার দিক থেকে, গাজীপুর বর্ডার উত্তরপ্রদেশ বিহার এদিক থেকে, আর হচ্ছে শাহজাহানপুর বর্ডার রাজস্থানের দিক থেকে, আর একটা বলওয়াল বর্ডার সেটা হচ্ছে মধ্যপ্রদেশের। এই 5টা রাষ্ট্রীয় রাস্তা ধরে
আমরা এগিয়ে এলাম এবং যেখানে রুকলো আমরা সেখানে বসে গেলাম। তারপরে তো ইতিহাস আপনার ভারতবর্ষে পৃথিবীর ইতিহাসে এত মানুষ এতদিন ধরে বসে থাকে। প্রথমে কয়েকদিন নাটক করলো আলোচনার নাম করে, সেটা আলোচনায় যেতাম আমি, 11টা মিটিং আসলে করার নাই, তো লোক দেখা দাবি মানতে রাজি নাই, খালি বলছে আইন কিন্তু তোমরা সংশোধন করে দাও, আমরা সংশোধন মেনে নাও। আমরা সংশোধন কোথায় করবো? এ টু জেড তো কৃষক বিরোধী, কোনখানে সংশোধন করবো? যা থাকে সেটাই কৃষক। আমরা বলছি বাতিল করতে হবে, বাতিল করা ছাড়া আমরা অবশ্যই মানে যেখানে গঙ্গাতে যদি বিষ হয় তাহলে গঙ্গায় পুরোটাই গঙ্গা বিষাক্ত হয়ে যায়। তা তোমার আইনের উদ্দেশ্য যখন কৃষক বিরোধী, উদ্দেশ্য যখন এটা কৃষক বিরোধী, উদ্দেশ্য যখন কোটিপতিদের জমি দেওয়ার লক্ষ্য, তখন এটা আইনের কোন শব্দ পরিবর্তন করে এর কোনো লাভ হবে। আমার সম্পূর্ণ বাতিল করতে চাই। এই আন্দোলন হলো, যখন আমাদের 11টা মিটিং হলো, ব্যর্থ হয়ে গেল, তখন আমরা আন্দোলন চালিয়ে গেলাম। তখন ওরা বললো যে না, আমরা আমাদের বিরুদ্ধে আক্রমণ শুরু করবো। এত বদনাম করেছে আমাদের, ভাবতে পারবেন না। ঘর বন্ধুরা খালিস্তানি, তারপর বন্ধুরা পাকিস্তানি, তারপর বন্ধুরা চীনের দালাল, এবং দালাল খবরের কাগজগুলো মন্দিরের এই মিথ্যে কথাগুলো রোজ ভাগ পেটাতে লাগবে, রেডিও টেলিভিশন। আমাদের আন্দোলনকে কত নোংরা ভাবে মানুষের চোখের সামনে তুলে ধরা যায়। কিন্তু কৃষকরা শান্তিপূর্ণভাবে বসেছিল। তোমরা যতই মিথ্যে প্রচার করো, মানুষ অভিজ্ঞতায় দেখবে আমরা ঠিক না তোমরা ঠিক। তারপরে যখন কিছুতেই যখন আমাদের বদনাম করে পাচ্ছে না, কি করলো? 26শে জানুয়ারি আপনারা জানেন, যেখানে হচ্ছে গিয়ে রাষ্ট্র লালকেল্লায় পতাকা তোলা এই সমস্ত হয়, সেখানে কি করলো? সেখানে কিছু দালাল কৃষককে দিয়ে কয়েক কিছু ট্রাক্টর এনে সেখানে চলে গেল, গিয়ে পতাকা তোলার পাশে একটা আলাদা পতাকা তুলে দিল, আর বললো কৃষকরা হচ্ছে দেশদ্রোহী, 26শে জানুয়ারি মানে না। লালকেল্লায় পাল্টা পতাকা তুলেছে, তেরঙ্গা তুলে দিয়ে। কিন্তু পরে দেখা গেল যে ছেলেটা পতাকা দুলছিল, তার ছবি যখন এলো, দেখা গেল সে তার সঙ্গে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ হাজার হাজার ফটো আছে বলে নিজের সাজানো লোক দিয়ে আমাদের বদনাম করার চেষ্টা করলো। দুদিন প্রচার হয়েছিল, তৃতীয় দিনের দিন থেকে যখন আমরা দেখালাম, তখন গোটা দুনিয়া দেখলো যে এটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, কৃষক আন্দোলনকে বদনাম করার জন্য। তখন আর ওরা পিছু করতে পারত। তারপরে আক্রমণ হয়েছে নানান ভাবে, আমাদের জল দেওয়া কেটে দেওয়া, আমাদের ইলেকট্রিসিটি না দেওয়া, তারপর অত মানুষ আছে হাজার হাজার, সেটা নোংরা হয়, তার পরিচ্ছন্নতার ব্যাপার, সে সমস্ত বন্ধ। আমরা বললাম তোমার যেভাবেই তুমি আক্রমণ করো না কেন, কৃষকরা বললো আমরা সমস্ত কষ্ট সহ্য করবো। ভাবতে পারে 0 ডিগ্রি, যেখানে ঘরে থাকা যায় না, এত ঠান্ডা, সেখানে আমরা বসেছিলাম ওই রাস্তায়। 42-45 ডিগ্রি, এয়ার কন্ডিশনে থাকা যায় না দিল্লি, আমরা রাস্তায় বসেছিলাম। তারপর 22 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, আবার বলি কোন রকম প্রাকৃতিক দুর্যোগ পর্যন্ত আমার সহ্য করেছে কৃষকরা। কৃষক একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল মহিলা, অর্ধেক মহিলা। মহিলারা যে বীরাঙ্গনা, তারা যেভাবে এগিয়ে এসে ঘর ছেড়ে এখানে এসে বসেছে, আন্দোলনের শেষ দিন পর্যন্ত থেকেছে, এটা অসাধারণ একটা মহিলাদের সঙ্গে। মহিলা কৃষক এবং কৃষক মিলিতভাবে এই আন্দোলনকে আমরা সফল করতে পেরেছি। তারপরে যখন হয়ে যায়, আন্দোলন করতে পারবে, এটা আরএসএস এর লক্ষ্য। তাই আরএসএস এর পরিকল্পনা অনুযায়ী বাকি আছে। তার কি হবে? এসএম এর কি হবে? আমাদের এমএসপি স্থগিত রেখেছিলাম, আমরা তুলে দিই, আমরা আন্দোলন স্থগিত রাখলাম, ওটা বাতিল করার দাবি আছে। তারপরে আমরা বলেছি পেনশন দিতে হবে কৃষক, আস্তে আস্তে 100 টাকা বললে হয়তো অনেকের অসুবিধা হবে। যেমন ক্ষেত মজুরির ব্যাপারে আমার মতভেদ রাখতে পারবো না, তাহলে এই যে বদল আন্দোলন হবে। আমি যদি যুক্ত আন্দোলনে আমার মতভেদ রাখি, তাহলে কিন্তু এই আন্দোলন আমরা আন্দোলনকে প্রসারিত করলাম। এই আন্দোলন এগুলো সর্বভারতীয়, এই ভূমি অধিকার আন্দোলনের বিরুদ্ধে সর্বভারতীয় আন্দোলন শুরু হলো, আর এই দুটো দাবিতে আবার সর্বভারতীয় আন্দোলন শুরু হলো। ছোট বড় যেখানে যেমন পারি সেইভাবেই হচ্ছে, সব জায়গায় একই রকম না হলো, কিন্তু চরিত্র ছিল সারা ভারত।
তারপরে এই আন্দোলন চললো এবং এর মধ্য দিয়ে আমাদের সংগঠন শক্তিশালী হতে লাগলো, আন্দোলন শক্তিশালী হতে লাগলো এবং আমরা গোটা ভারতবর্ষে পদযাত্রা করলাম, পার্লামেন্ট মার্চ করলাম আমরা এই এআইকেসিসির নেতৃত্বে, পার্লামেন্ট অভিযান হলো এবং কিষাণ পার্লামেন্ট ডাকলাম, কিষাণ পার্লামেন্ট। সেখানে আমরা দুটো আইন আমরা খসড়া নিজেরা তৈরি করলাম। এআইকেসিসির পক্ষ থেকে দুটো আইন আমরা প্রাইভেট তৈরি করলাম, একটা হচ্ছে কৃষকের ফসলের নতুন দাম আর একটা হচ্ছে ঋণ মুকুব। সেই দুটো আইন আমরা মানে পণ্ডিত লোক, উকিল, ব্যারিস্টার, রাজনৈতিক নেতা সকলের সঙ্গে পরামর্শ করে আমরা সেই আইনটা তৈরি করলাম, করে সেই দুটো আইন পার্লামেন্টে, লোকসভা, রাজ্যসভায় প্রাইভেট মেম্বার বিল, ব্যক্তিগত বিল হিসাবে পেশ করা এবং আমরা রাষ্ট্রপতি থেকে শুরু করে সবাইকে বললাম আমরা এই আইন আমাদের অভিজ্ঞতায় তৈরি করেছি। এই দুটো আইন কৃষক নিজে তৈরি করেছে, তার ভালো মন্দ ভেবে এই দুটো আইন আপনারা পার্লামেন্টে পাস করিয়ে দেন। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, বিজেপি সরকার সেই আইনকে পাস করতে দিল না, আইন ল্যাপস হয়ে গেল। স্বাভাবিকভাবে কৃষকরা বুঝলো যে এই সরকার কৃষকের দুশ্মন, কৃষকের পক্ষে কোনো ভালো কাজ এরা করবে না। তখন এই আন্দোলনকে আমরা চালিয়ে যাচ্ছিলাম। ইতিমধ্যে একটা বিপদ এসে গেল দুনিয়ায়, হচ্ছে এই রোগ, কোভিড এসে গেল। মনে আছে আপনাদের? কোভিড এসে গেল, মানুষ মরছে, লাখে লাখে মানুষ মরে যাচ্ছে, কেউ বেরোতে পারবে না। আমাদের সরকার বলতো বাড়ির বাইরে কেউ বেরোবে না, আমরা সব বাড়িতে বন্দী হয়ে গেল। যখন বাড়ির ভেতরে আমরা বন্দী, বেরোতে পারছি না, কথা বলতে পারছি না, প্রতিবাদ করতে পারছি না, গণতান্ত্রিক অধিকার করবো, ওই সময় একদিন 5ই জুন মনে হয় 2019 রাতের বেলা, রাতের অন্ধকারে 3টে কালা কানুন অর্ডিন্যান্স ছিল, মনে আছে আপনাদের? 3টে কালা কানুনের বিরুদ্ধে আসলে এসকেএম তারই বিরুদ্ধে গড়ে উঠেছিল এসকেএমটা। তো 3টে কালা কানুন ঘোষণা করল। তখন আমরা এআইকেসিসি বললাম এই 3টে কালা কানুনের বিরুদ্ধে আমাদের সারা ভারতে আন্দোলন বাড়াতে হবে, আমরা কখনোই এই 3টে কালা কানুন পাস করতে দেব না। এই 3টে কালা কানুন পাস হলে ভারতবর্ষে কৃষক আর থাকবে না, কৃষি থাকবে না, বড় বড় পুঁজিপতিরা সমস্ত জমি কেড়ে নেবে, কৃষকরা নিজের জমিতে কৃতদাস হয়ে যাবে এবং রেশন ব্যবস্থা উঠে যাবে, সংগ্রহ থাকবে না এবং এই অবস্থায় মানে খাদ্য সুরক্ষা বিপন্ন হবে এবং জমি চরিত্র বদলে যাবে, অর্থাৎ কৃষক ভিত্তিক কৃষিটা কর্পোরেট ভিত্তিক কৃষিতে পরিণত হবে। এখন কৃষকরা কৃষির চালায়, এরপরে আদানি আম্বানিরা মালিক হয়ে যাবে জমি, তারা কৃষক হয়ে যাবে এবং তাদের জমিতে কৃষকরা ক্ষেত মজুর হয়ে যাবে, তার কোনো অধিকার থাকবে না যদি ওই 3টে আইন কার্যকরী হয়। আমরা সেই আইন 3টে, আমার সেই আইন তো জ্বালাবার সিদ্ধান্ত হলো পুরো দেশে। এরকম আন্দোলন ভারতবর্ষের কৃষক আন্দোলনে কখনো হয়, সেই জন্যই এই আন্দোলনের চরিত্র পরিবর্তন হয়েছে। সেই জন্য আজকে আমাদের বুঝতে হবে যে আমাদের শত্রুরা এত শক্তিশালী, আমরা একলা কিছু করতে পারবো, এটা বুঝতে হবে। আমরা বুঝেছি বলে একসঙ্গে এসেছি, না বুঝলে তো আসতাম না, আমি একলাই করে দেবো। কেউ 30 মার্ক খান নেই, যে যত বড়ই শক্তিশালী হোক সংগঠন, এই দুশ্মনের বিরুদ্ধে একলা কেউ কিছু করতে পারবে না। ছোট হোক বড় হোক, সবাইকে এগিয়ে রাখতে হবে এবং সবাইকে সমান মর্যাদা দিতে হবে, না সবাই থাকবে না, কারণ যদি অপমান হয় থাকবে না। ছোট বড়, আমরা কখনোই কোনো সংগঠনকে এইরকম অপমান হয়নি যে বড় আছে আমরা আর ছোট আছে তাকে মর্যাদা দেওয়া হয়নি। না, ছোট বড় প্রত্যেকের তার নিজস্ব জায়গা আছে, অভিমান আছে, ভূমিকা আছে, যার প্রত্যেকের ভূমিকাকে স্বীকার করতে হবে। এই রাম সেতু বানার সময় কাঠবেড়ালিরও ভূমিকা ছিল, দুটো বাড়ি গায়ে করে নিয়ে গিয়ে ফেলছিল। সেই রকম ছোট বড় মাঝারি সমস্ত সংগঠনকে এক জায়গায় আনা, বিভিন্ন মতের সংগঠন এবং ধনী সংগঠন যদি কৃষকরা, তারা এই আন্দোলনে একটা বড় ভূমিকা পরবর্তীকালে নিল। ওরা না এলে পাঞ্জাব হরিয়ানায় এত বড় আন্দোলন হতো। কারণ কি, যে 5 লাখ কৃষক আত্মহত্যা করেছে তার 80% হচ্ছে কিন্তু ধনী বুঝতে হবে। আক্রমণটা নবোদারবাদী নীতি চালু করার পর আক্রমণটা ছোট কৃষক মাঝারি কৃষকের উপর সীমিত রইল না, ক্ষেত মজুরের উপর সীমিত রইল না, আক্রমণটা প্রসারিত হলো উঁচুর দিকে, বেশি উৎপাদন যারা করে, বেশি চাষ করে, তাদের উপর আক্রমণটা ছড়িয়ে গেল।
সেই জন্যই বড় কৃষকরাই বেশি হচ্ছে গিয়ে ফসলের দামের না পেয়ে তাদের লোকসান হতে লাগলো, আর দেনা তাদেরই বেশি, সেই যার ফলে তারা আত্মহত্যা করতে লাগলো। কারণ এই অবস্থায় দাঁড়িয়ে কৃষকদের আন্দোলনে বিভিন্ন স্তরের কৃষকরা এই আন্দোলনে একসাথে এসেছে, একই আন্দোলনের ঝান্ডায় আমরা এসেছি। প্রত্যেকের আলাদা ঝান্ডা যে যার আছে, কিন্তু আমরা সব সংগঠন একসঙ্গে একই ঝান্ডার তলায় আমরা আনতে পেরেছি। এবং তা শুধু না, সমস্ত কৃষক সংগঠন না, সমস্ত শ্রমিক সংগঠনও এই আন্দোলনে যুক্ত হচ্ছে। এটা ভারতবর্ষের ইতিহাসে শ্রমিক কৃষক ঐক্যের এত বড় উদাহরণ কখনো হয়নি, এটাই এসকেএম এর আন্দোলন সৃষ্টি করতে পেরেছে আমরা। এখন এসকেএম এর আন্দোলনের সঙ্গে সিটিইউ যুক্ত হয়েছে, আগে সমর্থন করছিল ট্রেড ইউনিয়ন, এখন তারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এখন গত 3-4 মাস ধরে আমরা আমাদের 500 সংগঠনের প্রতিনিধি আর ট্রেড ইউনিয়নের সমস্ত প্রতিনিধিরা আমরা একসঙ্গে বসে, কি করে 500 বার একসঙ্গে বসে, এবং আমরা বসে সেখানে ঠিক হয়েছে এবার থেকে যে কল দেওয়া হবে যুদ্ধ, এটাকে আমরা কল দিতাম ওরা সমর্থন করতো, ওরা কল দিলে আমার সমর্থন করতো। এখন ঠিক হয়েছে, এখন এই নরেন্দ্র মোদী কৃষকের দুশ্মন, শ্রমিকের দুশ্মন। শ্রমিক আর কৃষক এই দুটো শ্রেণী মূল শ্রেণী, এরা উৎপাদন করে। শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর এরা উৎপাদন করে। কৃষক ক্ষেত মজুর খাদ্য উৎপাদন করে, শ্রমিকরা দ্রব্য উৎপাদন করে। এই উৎপাদন করে বাকি শ্রেণী যারা, তারা হচ্ছে উপভোক্তা, বাকি তো উপভোক্তা। তার মূল শ্রেণী শ্রমিক কৃষক যদি উৎপাদন না করে, তার খাদ্য আর দ্রব্য যদি না থাকে, তার কেউ 3 দিনের শ্রম মরে পড়ে যাবে রাস্তায়। তাই জীবন মেহনতি মানুষের শ্রম দিয়ে যে উৎপাদন হয়, তাই আমাদের জীবন। আর আজ আক্রমণ হচ্ছে এই উৎপাদক শ্রেণীর উপর, ক্ষেত মজুর, শ্রমিক এবং কৃষকের। আমরা অনেক লড়াই করে মনমোহন সিং সরকারের সময় 100 দিনের কাজের আইন বানিয়েছিল, অন্তত পুরো না হলেও কিছু তো কাজ পাবে তো, সেই জন্য। কিন্তু মোদী এসে কি করলো, সেই 100 দিনের মানরেগাকে খতম করে দিচ্ছে, যেখানে যাচ্ছে না, বদনাম করেও হচ্ছে না, আক্রমণ করেও হচ্ছে না, কোনোভাবেই যখন দেখছি কৃষক আন্দোলনকে পেছনে হাঁটানো যাচ্ছে না, আমরা বললাম আমরা দাবি না মেরা পর্যন্ত আমরা এই আন্দোলন করতে গিয়ে আমাদের 750 জন সাথী মরে গেছে। অত কষ্টের মধ্যে ভাবতে পারেন, অত ঠান্ডা, অত গরম, অত অসুবিধে আন্দোলন, 750 জন এক আন্দোলনে। কোন শহীদ আন্দোলনে কি ভারতবর্ষে এত মানুষ শহীদ হয়েছে? এত সংগঠন যেমন পৃথিবীতে কোনোদিন একসঙ্গে হয়নি, ভারতবর্ষেও হয়নি। এত লম্বা দীর্ঘ কোন আন্দোলন এক জায়গায় যা কোনোদিন ভারতবর্ষে হয়নি। এত মানুষ কখনো শহীদ হয়নি একসঙ্গে আন্দোলন করতে গিয়ে। এবং সেখানে হচ্ছে আমাদের এই সংযুক্ত কিষাণ মোর্চা একটা সিম্বল হয়ে উঠল। আমাদের দেশের সবচেয়ে সমর্থন এলো শ্রমিকদের কাছ থেকে। এর আগে শ্রমিকরা কখনো এইভাবে সমর্থন করেন। আমরা 26 তারিখে বলেছিলাম দিল্লি চলো, আর 26 তারিখে 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ডাক দিয়েছিল ভারত। একই দিনে শ্রমিক এবং কৃষক আন্দোলনের ডাক দেওয়া, এটাও ভারতবর্ষের নতুন ঘটনা। 3টে কালা কানুন পাশ করে যেমন কৃষকদের সর্বনাশ করার জন্য মোদী চেষ্টা করেছিল, তেমনি একই সঙ্গে পার্লামেন্টে 4টে লেবার কোড পাস করে শ্রমিকদের সব অধিকার, যা 75 বছর ধরে যা পেয়েছিল সব অধিকার তারা কেড়ে নিল। 3টে কৃষি আইন আর 4টে লেবার কোড। শ্রমিকরা লেবার কোডের বিরুদ্ধে নামলো। শ্রমিকদের 12 ঘন্টা হয়ে গেল, কাজের ঘন্টা 8 ঘন্টা থেকে 12 ঘন্টা, পার্মানেন্ট হবে না, বদলি ওয়ার্কার, টেম্পোরারি, মাইনের কোনো ঠিক ঠিকানা থাকবে না, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে না, মানে অসংখ্য রকমের জুলুম শ্রমিকদের উপর নামিয়ে আনলো নরেন্দ্র মোদী। তো কৃষক বিরোধী এবং শ্রমিক বিরোধী যে আক্রমণ, শ্রমিকরাও এই আন্দোলনে নামলো এবং পাশাপাশি শ্রমিকরা আমাদের কৃষকদের সমর্থন করলো। আমাদের যেমন 500 সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, তেমনি ভারতবর্ষের ট্রেড ইউনিয়ন 10টা ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয়, তাদের একটা মোর্চা আছে সিটিইউ, সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন। তারা ভারতবর্ষের সমস্ত ট্রেড ইউনিয়ন গুলোর একটা মোর্চা। সিটিইউ আমাদের সমর্থন করবে এবং শ্রমিকদের তারা ডাক দিল আমাদের আন্দোলনে অংশগ্রহণ করতে। ট্রেড ইউনিয়ন আমাদের 3টে কালা আন্দোলন বাতিল করার সমর্থন করলো, আমরা ওদের 4টে লেবার কোড বাতিলের আন্দোলনকে সমর্থন করলাম। আস্তে আস্তে শ্রমিক কৃষকের ঐক্য একটা জায়গায় পৌঁছাতে লাগলো। তার ফলে আমরা দেখলাম যে আমরা যখন রাস্তা আরম্ভ করছি,
শ্রমিকরা রাস্তা রোকে অংশগ্রহণ করছে, রেল রোকো করছি, ওরা ডাক দিচ্ছি, শ্রমিকরা রেল রোকো হয়ে যাচ্ছে। আমরা ভারতবর্ষের ডাক আমরা দিয়েছি 3 বার, 3টেও ভারতবন্ধী, কিন্তু কারখানার শ্রমিক তো বন্ধ করেছে, কৃষক দিয়ে তো বন্ধ করেনি, কৃষকরা কারখানা, শ্রমিকরা বন্ধ করে। তো এইভাবে শ্রমিক কৃষকের পারস্পরিক একতার মধ্য দিয়ে আমরা এসকেএম এর যা ডাক বেরিয়েছে